দ্বাদশ শ্রেণীর একটি প্রবন্ধ আমরা পড়ব, ছোট গল্প ভাত। আর এই লেখনীটি যে মহান লেখিকার লেখা, তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী। আমরা মহাশ্বেতা দেবী সম্পর্কে বলতে গেলে তাকে একটি বিশেষণে বিশেষিত করা হয়, সেটি বলতে পারি। এটি হচ্ছে, তাকে আমরা 1084 মা এই নামে কিন্তু ডেকে থাকি। এছাড়াও তার যে সমস্ত বিখ্যাত বিখ্যাত গ্রন্থ আমরা বলতে পারি, সেগুলি হচ্ছে, যেমন ধরো সিধু কানুর ডাকে, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প। আমরা বিরসা মুন্ডা বলে একটা লেখনী আমরা পড়েছি বা আলোচনা করেছি অন্য একটা ক্লাসে, তোমাদের এই গ্রুপে নয়। তেমনি ধরো আরও আছে মধুর প্রেম বলে একটি আছে, নটি আছে, ঝাঁসির রানী। তো এই সমস্ত গ্রন্থগুলি ওনার লেখা। আমাদের যে ভাত গল্পটি আছে সেটি সেরকম একটি সংকলন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে, আমরা চলো উৎস প্রসঙ্গে যাই। প্রথম প্রসঙ্গ উৎস, এরপরে আমরা ভাত গল্পের সারসংক্ষেপ আলোচনা করব। প্রথম উৎসে যাব। আমরা যাওয়ার আগে একটু কাজ করে নিই, এটা যে সামান্য একটু জুম করে নিলাম। 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় প্রকাশিত হয়েছিল ভাত গল্পটি। সেটি মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তাহলে এর একটা উৎস আমরা পেয়েছি। যে কোনো বড় প্রশ্নে আমরা কিন্তু উৎস লিখে আমরা উত্তর লেখার চেষ্টা করব। এবারে আমাদের কাজ হবে গল্পটির বিষয়বস্তুটাকে আমরা একটু থ্রোলি পড়ে নেব। আমি বিষয়বস্তু বলছি একটা কারণে, এটা হচ্ছে টোটাল গল্পটা কিন্তু আমরা লিখিনি, গল্পটার জিস্টটাকে আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে গিয়েও তোমাদের কাজে লাগবে। তো চলো আমরা নেক্সট পেজে যাই, যেখান থেকে শুরু হচ্ছে গল্পের বিষয়বস্তু কি আছে। আমরা একটু একটু করে এগোবো। নিরন্ন গরিব এক মানুষের দুঃখের কাহিনী, পরিশেষে শহরের এক বড় বাড়িতে আশ্রয় লাভ এবং তারও পরে কোনো না কোনোভাবে ভাত খেতে পাওয়া নিয়ে আলোচিত গল্পটি রচিত। ঠিক আছে, তাহলে আমাদের গল্পটি মূল বিষয় একটি নিরন্ন গরিব মানুষকে নিয়ে, যার দুঃখ দুর্দশার কাহিনী পাবো। এরপরে ধীরে ধীরে সে কলকাতার একটি বড় বাড়িতে আশ্রয় কীভাবে নিল এবং সেখানে গিয়ে কীভাবে সে ভাত খেতে পেয়েছে আলটিমেট, সেটা কিন্তু আমরা দেখে নেব। গল্পে উল্লেখিত চরিত্রটি হলো উৎসব নাইয়া। যার সম্বন্ধে বলছে তার নাম উৎসব নাইয়া। ভালো করে বললে হয় উৎসব নাইয়া। তাই তোমরা কিন্তু উৎসবও বলতে পারো, ডাক নাম প্রসঙ্গে বলতে পারো উৎসব। এক শীতের রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মাতলা নদীর জলস্তর বৃদ্ধি, অর্থাৎ বুঝতে পারছো বন্যা, উৎসবের পুরো সংসার নিশ্চিহ্ন করে দেয়। চান্নুরির মা, অর্থাৎ চান্নুরি তার মেয়ে, অর্থাৎ তার স্ত্রী অন্য সকল মাঝিদের জীবন নিয়ে চিন্তা করছিল, অথচ মাতলা নদী তাদেরই ভাসিয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ তাদের সলিল সমাধি হয় বা অন্যত্র ছিটকে গেছে, পরে আর খবর পাওয়া যায়নি। পরে উৎসব তার স্ত্রী, কন্যা এবং পুত্রদের খোঁজ করলেও তাদের আর ফিরে পায়নি। চরম দুঃখের কথা বলা হচ্ছে, আত্মীয় স্বজনের বিয়োগ হয়ে গেছে, তাদের থেকে সে আলাদা হয়ে গেছে, তারা মারা গেছে ধরেই নিতে হবে, এরকম অবস্থা। একটু তুলে নিলাম পেজটা। কৌটায় রাখা নিজের দলিলপত্রের হদিশ পায় না। অভুক্ত উৎসবকে দুটো খেতে দিতেও অস্বীকার করে তার মনিব সতীশ মিস্ত্রি, পাছে তার দেখা দেখি আর সকলে খেতে চলে আসে। তাহলে যে মনিবের কাছে কাজ করতো, নাম কি পেলাম, সতীশ মিস্ত্রি। সো তার তো তাকে একবার দেখা উচিত। এবার সে যখন এইভাবে একটা বিধাতার নিয়মে তার একটা সর্বনাশ হয়েছে, তার
কিছু করার নেই, সে হারিয়ে ফেলেছে সবাইকে, সে খেতে পারছে না, তখন তাকে দুটো খেতে দেওয়া বাদ দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বা তাকে খেতে দিতে অস্বীকার করেছে। এর কারণ উৎসবকে খেতে দিলে তো হবে না, তার দেখা দেখি অনেকেই তার পিছু পিছু আসবে। দেরি না করে সে কলকাতায় পাড়ি দেয়। গ্রাম সম্পর্কে এক বোন বাসিনী যেখানে কাজ করে সেই পেল্লাই এক বড় বাড়িতে এসে হাজির হয়। আমাদের গল্পে যে বাড়িকে নিয়ে আলোচনা হয়েছে সেই বাড়িতে। কিন্তু তার চাউনি, তার হাবভাব বড় বৌমার ভালো লাগেনি। তাকে কাজে বহাল রাখতে আপত্তি ছিল, কিন্তু রাঁধুনি জানায় যে ভাত খাওয়ার পরিবর্তে সে কাজ করবে। বড় পিসিমা, যিনি এ বাড়ির হত্যাকর্তা বিধাতা, অর্থাৎ বুঝতে পারছো বড় পিসিমার দাপটটা কতটা, অনুমতি দেন, অর্থাৎ তিনি বললেন না, ও থাকুক। বড় বৌমাকে এই কথা স্পষ্ট করে দেন যে দান ধ্যান তো করা হয় না, সেখানে কাজ করে পেট পুড়ে শুধু খাবে, এই যা। অর্থাৎ সেই বাড়িতে তার সেরকম দান ধ্যান করা হয় না গরিব মানুষদেরকে, তাই এই মানুষটা যদি কাজ করে খায় খাক না, সে কাজ করবে, পরিবর্তে দুটো খাবে, এই তো। উৎসবকে প্রসঙ্গক্রমে ময়ূরবিহীন কার্তিক ঠাকুর বলে বিশেষিত করেছে। অর্থাৎ ময়ূরবিহীন কার্তিক ঠাকুর কি আসে, অর্থাৎ খাবার না পেলে কি ও থাকতো, এখানে আসতো, এরকম ব্যাপার। ও যদি অভাব না থাকতো তাহলে কি ও আসতো? ঠিক আছে। এবারে বড় পিসিমা তার অনুশাসনে বাড়ির সকলকে নিয়ন্ত্রণে রাখেন। তিনি যখন বিবাহের উপযুক্ত হন, এ বাড়ির বুড়ো কর্তার স্ত্রী বিয়োগ হয়, তাই তাঁর বিবাহ হয়নি। তিনি শিবকে নিজের স্বামী জ্ঞান করেন, অর্থাৎ তিনি শিবের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। আমরা বলতে পারি তিনি কিন্তু শিবের একজন দাসী হয়ে গেছেন। ঠিক আছে। বুড়ো কর্তা অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তাই তার ছেলেরা করে খাচ্ছে। বড় বাড়ির পাশে রাস্তার সবগুলো বাড়ি নামকরণ হয়েছে শিবের নাম। শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, নামগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু শিবেরই সমার্থক শব্দ বা নাম। এই নাম দিয়ে কিন্তু তার বাড়িগুলোর সব নামকরণ। তবে বড় পিসিমার ব্যাপারে এই ধরনের মন্তব্যের সত্যতা অবশ্য বিচার করা হয়নি। কোন ধরনের মন্তব্য? তিনি শিবকে স্বামীরূপে জ্ঞান করতেন, এই ব্যাপারটা নিয়ে অতটা কেউ যাচাই করে দেখেনি। কি হয়েছিল ব্যাপারটা, ম্যাটারটা কি, এত কিন্তু খবর নেওয়া হয়নি, আমরাও নিতে চাই না, তাই তো। চল পরের পেজ। বুড়োকর্তা, বাড়ির বুড়োকর্তা আসলে মরতে বসেছে, লিভারে ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার জবাব দিয়েছে তবে বাড়িতে নার্সের তত্ত্বাবধানে চিকিৎসার খামতি নেই। অর্থাৎ ডাক্তার তাকে বলেছে যে সে মারা যাবে, তবু তাকে ছাড়ছে না, নার্স রেখে দিয়েছে, পয়সা আছে প্রচুর। বয়স 82 বছর, তবু তাকে বাঁচাবার শেষ চেষ্টায় ত্রুটি ছিল না বলে ছোট বেয়ায় এক তান্ত্রিক এনেছেন, যজ্ঞ হচ্ছে। তান্ত্রিকের নিত্য নতুন বিধানও মানাও হচ্ছে। বেল, কেওড়া, বট, অশ্বত্থ, তেঁতুল গাছের কাঠ আধ মন করে এসেছে, সেগুলো এক মাপে কাটতে হবে, অর্থাৎ সাইজটা একদম সেম কাটতে হবে। ঠিক আছে। ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গেছে। তাছাড়া শ্মশানের বালি, পতিতার হাত আয়না ইত্যাদি অনেক রকম ফরমাস পূরণ করতে হবে। অর্থাৎ যারা পতিতা তাদের ব্যবহৃত হাত আয়না, শ্মশান থেকে আনা বালি, এগুলোও কিন্তু যজ্ঞের উপকরণ হিসেবেই আনা হয়েছে। হোমযজ্ঞ করে তার প্রাণ হাত আয়নায় ধরে রাখবেন। কে রাখবেন? এক তান্ত্রিক এসছেন, সেই তান্ত্রিক। ছোট বেয়ের বাবা নিয়ে এসছে, তাই বলছে ছোট বেয়াই। তো এখন আমরা বুঝতে পারছি যে কাহিনীতে একটা কুসংস্কারকে কিন্তু আমল দেওয়া হচ্ছে, যেখানে চিকিৎসার খামতি ছিল না, অথচ প্রমাণ হয়ে গেছে তার লিভারে ক্যান্সার শেষ স্টেজ চলে এসেছে, তিনি মারা যাবেন। সেই অবস্থাতেও কিন্তু একটা চেষ্টা করছে
দু রকম মিনিং হয়, একটা কুসংস্কারকে আমল দেওয়া, আর দুই হচ্ছে তার প্রতি বাড়ির সকলের যে আনুগত্য ভালোবাসা, সেই কারণে তার জীবনটা যে শেষ চেষ্টা করে একবার দেখি না, এই চিন্তাটাও কিন্তু এখানে কাজ করছে। সম্পূর্ণ কুসংস্কারের আড়ালেও কিন্তু একটা তার প্রতি একটা বাড়ির সকলের ভালোবাসাটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। নেক্সট, বড় বউ পিসিমার নির্দেশ মতো চালগুলো বের করলো। এবার দেখো এই পোর্শনটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। কী কী চাল ভাত হতো? উৎসব জানতে পারলো এ বাড়িতে অনেক রকমের চালের ভাত হয়। কীরকম ব্যাপার দেখো, এগুলো একটু আমরা জেনে নিই। নিরামিষ ডাল তরকারির সাথে ঝিঙে শাল চাল, অর্থাৎ ঝিঙে শালের চাষ হয়, সেই ধান থেকে কিন্তু সেই ধান চাল খাওয়া হয়। নিরামিষ ডাল বা তরকারি যারা খায় বয়স্ক মানুষরা তারা। মাছের সাথে রামশাল, বড়বাবু পছন্দের কনক পানি চাল, আবার মেজ ছোটোর পছন্দে পদ্মজালি চাল। অবশেষে রাঁধুনি এবং ঝি চাকরদের জন্য সাধারণ মোটা সাপটা চাল। তাহলে চাল কিন্তু আমরা অনেক কটা পেয়েছি। কী কী পেলাম? ঝিঙে শাল চাল, রামশাল চাল, কনকপানি চাল, পদ্মজালি চাল আর মোটা সাপটা চাল। তাই টোটাল চালের সংখ্যা পেলাম 5টি। 5 ধরনের চাল কিন্তু ভাত হয়ে থাকে। উৎসবের ভাগে কোনটা জুটতে পারে? যে ভাত খাওয়ার জন্য এসেছে সেটা হচ্ছে সাধারণ মোটা সাপটা চাল। উৎসব একটু তুলে নিই দাঁড়াও। উৎসব অবাক হয়ে যায়, বাসিনী এও বলে যে পিসিমা তাকে দিয়ে লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে। অর্থাৎ চালের কথা শুনে অবাক হয়ে যায়, এত রকম চালের ভাত হয়, সে তো চাল ভাতই খেতে পায়নি, তাই সে শহরে এসেছে। আর বাসিনী তার সঙ্গে এটা যোগ করে দিল যে পিসিমা নাকি লুকিয়ে লুকিয়ে আরও চাল বিক্রিও করে দেয়। এসবের মধ্যে সে আবার নিজের অদৃষ্টের কথা স্মরণ করে, তার মনে পড়ে যায় পুরনো কথা। এক বছর কার্তিক মাসে ধান খড়ে পরিণত হয়, অর্থাৎ অঘ্রাণে ধান কাটার আগেই সে কিন্তু খড় হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব খারাপ অবস্থা। মনিব, সতীশ মিস্ত্রি, হরকুল, পাটনাই এবং মোটা, এই 3 ধরনের ধানে মরক লাগায় সে খুব কান্নাকাটি করেছিল। সতীশ মিস্ত্রি ধান চাষ হয়েছে 3 ধরনের, সেখানে মরক লেগে গেছে। সতীশ কিন্তু তার মনিব, তা সত্ত্বেও কিন্তু সে খুব কান্নাকাটি করেছিল। সাধনবাবু প্রশ্নে সে উত্তর দেয়। সাধনবাবু জিজ্ঞেস করেছিল যে মনিবের ধান সর্বনাশ হয়েছে, তুই কেঁদে মরছিস কেন? তো তার উত্তরে মনিবের ধানে মরক লাগার কারণে সে কাঁদছে না, কাঁদছে গ্রামের লোক খাবে কি বলে। এটা কিন্তু সে জানিয়েছিল যে মনিবের ধানে মরক লেগেছে বলে আমি শুধু কাঁদছি না, আমি কাঁদছি গোটা গাঁ শুদ্ধ লোক খাবে কি, এরকম যদি সর্বনাশ সবারই হয়। আবার ঝড়ের রাত্রে হিঞ্চে শাক, গুগলি সিদ্ধ, নুন, লঙ্কা পোড়া দিয়ে মেখে স্ত্রী পুত্র কন্যা সহ ভাত খাওয়ার কথাও মনে পড়ে। তাহলে প্রসঙ্গে অনেক কিছু মনে পড়ছে, সেখানে গেলেও তার নিজের গ্রামকে কিন্তু সে ভুলতে পারছে না। এত রকমের ভাত হচ্ছে শুনে তাদের কথা মনে পড়ছে। বাড়িতে মা, ভাই বোন সকলে বেঁচে আছে কি না বাসিনী দেখতে আসার সময় পায়নি। এরকম বন্যায় তাদের কি ক্ষতি হয়েছে বাসিনী কিন্তু আসতে পায়নি। তার বোন আর বৌদি কলকাতায় ঠিকে কাজ করতে যাচ্ছিল, উৎসব চলে আসে তাদের সাথে। তাহলে উৎসব কলকাতায় চলে এসেছে, বাসিনীর কাছে কিভাবে একটা মারফত লাগবে, তো তারা যখন আসছে দেখেছে ও চলে এসেছে। নেক্সট, সে বাসিনীকে 2 মুঠো চাল দেয় চিবিয়ে খাবে বলে। আচ্ছা, এগুলো ভাবছিল তখন, বাসিনী তাকে 2 মুঠো চাল দেয় চিবিয়ে খাবে বলে চেয়েছিল সে। বাসিনী পরে দেব বলে, অর্থাৎ পরে আমরা জানতে পারবো বাসিনী তাকে 2 মুঠো চাল দিয়েছিল, কেন সে চালটা চেয়েছে চিবিয়ে খাবে বলে, কিন্তু বাসিনী পরে দেবে বলেছে। এদিকে ফুটন্ত ভাতের গন্ধ তাকে আকুল করে, কাজে ঢিলেমি দেখে পিসিমা বকা দেন। উৎসব আকুতি করে জানায় তার খুব খিদে পেয়েছে, অর্থাৎ ভাতের গন্ধ শুঁকে হোক বা সারাদিন পরিশ্রম করছে এখনো খেতে পায়নি, তার খিদের অবশ্যই লেগেছে। কিন্তু তান্ত্রিকের নতুন বিধান অনুযায়ী আগে ছিল আগে খেয়ে না, এখন আবার নতুন বিধান কি, আগে রান্না হয়ে থাকলেও হোম সম্পূর্ণ না হলে খাওয়া চলবে না, এটা কিন্তু নতুন বিধান। অগত্যা উৎসব কাঠ কেটে চলে,
বাসিনী শাক ধোয়ার নাম করে একটা ঠোঙা ভর্তি ছাতু দিয়ে বলে সেটা খেয়ে যেন রাস্তার কল থেকে জল খেয়ে আসে, কেন বাড়িতে খেতে নিষেধ করেছে। তাই বাসিনী তাকে একটা দাদা সম্বোধন করতো, তাই সে তাকে কি করেছে না, সে একটু ছাতু অন্তত এনে দিয়েছে, খেয়ে সেটা খেয়ে যেন জল খেয়ে পেটের জ্বালাটা জুড়োয়। উৎসব ঘটনাক্রমে জিজ্ঞাসা করে কে মরতে চলেছে। বাসিনী উত্তর দেয় 3 কান পেরোনো এক বৃদ্ধ, সাথে তার মদ এবং মহিলাতে আসক্তির কথা স্মরণ করে বুড়োর নিজস্ব ঝিকে 7 লাথি মারবার কথা বলে। কেন? জানছে মরে যাবে, তাও কেন যে ধাষ্টম করছে তাকে নিয়ে, কেন যে এরকম অনেক মানে ব্যাপার করে ফেলছে, এটা নিয়ে তার মনে একটা রাগ আছে, ক্রোধ আছে। এসব কেন করা, এত খরচাপাতি করে? হোমযজ্ঞ করাটা তার কাছে বাড়াবাড়ি। অর্থাৎ বাসিনী কিন্তু এই কুসংস্কারে আমল দিতে চাইছে না। দেখছে উৎসব খেতে পাচ্ছে না, অথচ ওইসব হয়ে যাচ্ছে, একের পর এক বিধান আর নিয়ম। বাইরে গিয়ে উৎসব শিব মন্দিরের বারান্দায় বসে, মন কেবল বাদার খোঁজ করে। বাদার কারণেই এদের এত প্রতিপত্তি। জানতে পেরেছে বাদা আছে, সেখানে প্রচুর ধানের চাষ হয়, তো তাই এরা এত বড় লোক। মন্দিরে বসে থাকতে থাকতে সকলের কথা শোনে, যার একটাই অর্থ, এত কিছু করলেও বৃদ্ধ মরবে। অর্থাৎ সবাই বলছে যে বয়স হয়ে গেছে, এত কিছু করছে বটে, মৃত্যুর হবেই। অবাক হয়ে যায় সেসব শুনে। সকলে তার ব্যাপারেও অবগত হয়ে শান্ত হয়ে ঘুমোতে বলে। সবাই তাকে জিজ্ঞেস করে, সে তার নিজের দুঃখের কথা বলে, খেতে খাওয়া হয়নি সেটাও বলে। এইসব শুনে না প্রত্যেকের মনে দুঃখ হয় তার জন্য, কিন্তু তাকে বলে তুমি একটু শান্ত হয়ে ঘুমো। ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ির সামনে মানুষে আর গাড়িতে ভিড় দেখেও সে বুঝতে পারে না কি হয়েছে রে বাবা, এত ভিড় কেন। বাড়িতে প্রবেশ করে, পিসিমা বিলাপ শুনে বুঝতে পারে বৃদ্ধ আর বেঁচে নেই। তিনি কান্নাকাটি করছেন, ছোট বেয়াইকে মন থেকে হয়তো কটূক্তিও করছেন যে কেন নিয়ে এলো আমার দাদা, কেন মারা গেল। অর্থাৎ এই ক্ষেত্রে একটা জিনিসের প্রসঙ্গ বলে দিই যে যেহেতু ওকে নিয়ে এসেছিল এই সময়তে তিনি বলেছিলেন যে আমার মানে ওর তো প্রায় মাত্র 82 বছর বয়স হয়েছে, আমি তো আশা করেছিলাম 98 বছর পর্যন্ত বাঁচবে। এই কথাটা কিন্তু ওখানে আছে, প্রয়োজন পড়েনি তাই অতটা লেখা হয়নি আমাদের। কীর্তনের দল আনার কথা বলা হয়েছিল, দেখবে বড় ভাইপো বলেছিল পিসিমাকে, এলি বেরিয়ে যাবে, তখন কি বলেছিল, যার বাড়ির মেয়েরা যাদের বিয়ে হয়েছে তারা আসুক, তবে তো তাকে নিয়ে যাবে। তাহলে বিবাহিত মেয়েদের আসার কথা। রাজকীয় খাট সাজানো, কোথা থেকে বাগবাজারে খাটের অর্ডার দেওয়ার কথা বলা হয়েছিল। চন্দন বাঁধতে বলা হয়েছিল, খই, ফুল, ধুতি, শববস্ত্র এসব জোগাড় প্রভৃতি নিয়ে শশব্যস্ত সকলে। সবাই ব্যস্ত না, দেখছে একজন মারা গেছেন, এবার সবাইকে সাজানো গোছানো করা, নিয়ে যাওয়া সুন্দরভাবে, এই সমস্ত নিয়ে কিন্তু অনেকেই ব্যস্ত। রাত্রের মধ্যে দাহ করার বিধান দেওয়া হয়েছে। কেন না, যেন সকাল না হয়ে যায়, বডি যেন পরের দিন পর্যন্ত না হয়, হয়তো কোনো অমঙ্গল হবে, এই সমস্ত কুসংস্কার ছিল। এগুলো আমরা কিন্তু প্রত্যক্ষ করছি কলকাতার মতো একটা শহরে, যেখানে মানুষ সভ্য হলেও তাদের মন থেকে সংস্কার বেরোতে পারেনি। অনেক রকম শিক্ষা কিন্তু আমাদেরকে দিচ্ছে ভাত গল্পটি। রান্না করা সব কিছু ফেলে দিতে হয়, আর ভাতও ফেলতে হবে। উৎসব বলে সে অনেক দূরে ফেলে দিয়ে আসবে, কারণ কাক কিংবা কুকুরে ছড়াবে, গৃহস্থের অমঙ্গল হবে। তাহলে খাবার ওই এঁটু গিয়ে যদি আবার বাড়িতে গিয়ে পড়ে কাকের মাধ্যমে, বা কুকুর বাই চান্স খেয়ে ঢুকে পড়ে, এঁটু পড়ে, তা ক্ষতি হতে পারে। এরপর মোটা সাপটা চালের ভাতের ডেচকি বহন করে সে হন হন করে এগিয়ে চলে। এরপর গোগ্রাসে ভাত খেতে শুরু করে। বাসিনী তাকে দাদা সম্বোধন করে সেই ভাত খেতে নিষেধ করে। অর্থাৎ সে তাকে নিয়ে যাচ্ছে, খাবারটা নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে পৌঁছে যায়, অনেক দূরে চলে যায় এবং সেখানে গিয়ে খেতে শুরু করে। উৎসব ব্যঙ্গ করে বলে, সে কি বামুন যে এত বিধান দিচ্ছে। অর্থাৎ এখানে বামুনটাকে কাকে বলা হয়েছে, বাসিনীকে। অর্থাৎ তার প্রতি রাগ হচ্ছে যে তুই কেন এসব বিধিনিষেধ আমাকে বলছিস, আমি খেতে পাই না, আমার স্ত্রী চলে গেছে, আমার কেউ নেই, এমন একটা মানুষকে তুই কেন বিধিনিষেধের মধ্যে রাখতে চাইছিস। এরপর বাসিনী নিষেধ শুনেও হিংস্র জানোয়ারের ভঙ্গিতে তার দিকে তাকায়। অর্থাৎ একটা হিংস্র জানোয়ার সামনে শিকার পেলে যে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে এটা ভাবে, সেই ভাবনা জন্ম নিয়েছে উৎসবের মনে। অর্থাৎ ভাত তাকে পাগল করে দিয়েছে, তাকে হিংস্র করে দিয়েছে।
স্টেশনে বসে খাবলা করে ভাত আর জল খেয়ে চলে, অর্থাৎ এক খাবলা করে ভাত, মুখ শুকিয়ে গেলে জল, আবার ভাত আবার জল, এইভাবে খেয়ে চলছে। এই ভাত তার কাছে অমৃত সমান। কেন? এটা সে অনেক দিন মিস করেছে, খেতে পায়নি, তাই তার কাছে অমৃতের মতো মনে হচ্ছে। মনে মনে নিজের মানুষগুলোর কথা স্মরণ করে, অর্থাৎ তার স্ত্রী পুত্র কোথায় গেছে, যদি বেঁচে থাকে তাহলে তো খেতে পাচ্ছে কিনা জানি না, আর যদি ধরিয়ে নিয়েছে, যদি মারাও যায়, যার জন্য ওকে আসতে হয়েছিল, অনেকে বলেছিল যে তুমি কালীঘাটে গিয়ে তাদের তোমরা একটা কাজ করো, তার সৎ কাজের কাজগুলো করে দিও, উৎসবকে অনেকে বলেছিল। সেই কথাগুলো কিন্তু উৎসবের মনে আছে, তো সেগুলো তার সব মনে পড়েছে। আমরা কাহিনীতে সমস্ত ঘটনাগুলোকে, যেগুলো অপ্রাসঙ্গিক কিছুটা, সেগুলো আমরা লিখিনি। তো মহানাম সৎপতির বিধান, সেটা একটু বলে দিলাম তোমাদের কাহিনীতে চলতে চলতে। তাকে দিয়ে ওখানে মানে 3 দিনের মধ্যে কাজ করানোর ইচ্ছা ছিল সবারই, যেহেতু এটা অপঘাতে মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু। তো যেহেতু চলে আসছে কলকাতা, তাই সবাই বলেছিল সেখানে গিয়ে কালীঘাটে ব্রাহ্মণ দিয়ে করিয়ে নিতে। মনে মনে নিজের মানুষগুলোকে কিন্তু স্মরণ করছে যে এই ভাত তারাও তো খেতে পেত সকলে। কে কে? চন্নুরির মা অর্থাৎ নিজের স্ত্রী চন্নুরি, আর তার বড় ছেলে, ছোট ছেলে। পেটের ভাত পড়েছে, ক্যানিং হয়ে দেশের বাড়ি ফিরবে সে। অর্থাৎ ভাত তার পেটে পড়ে গেছে, আর এখানে নয়, এবার আমাকে যেতে হবে কোথায়? নিজের দেশের বাড়ি। ঘুম ভেঙে দেখে ডেচকি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সে বাড়ি ফেরেনি বলে এটা ধরিয়ে নেওয়া হয়েছিল সে ডেচকিটা চুরি করেছে, আর সেই অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত বাধা অধরা রয়ে যায়, অর্থাৎ সেই বাধাটা আর তার খুঁজে বার করা হয় না, যেখানে এত প্রতিপত্তি, এত ধান হয়, কি ব্যাপার, কোন জায়গা, এটা তার মনেই প্রশ্ন ছিল। থানায় নিয়ে চলে যাচ্ছে, দ্যাটস মিন সে আর ফিরতে পারবে না। তাকে মানে থানায় নিয়ে যাওয়া মানে সে আর বাধার খবর আর পেল না, বড় বাড়িতে আর তার থাকার স্থান নেই। ভাত গল্পটা একটা নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনী নিয়ে লেখা, অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা হয়েছে। তোমরা গল্পটা নিজেদের টেক্সট বই থেকে একটু খুঁটিয়ে পড়বে, এটা থেকে পড়লে দু একটা প্রসঙ্গ আমরা উল্লেখ করিনি, সেগুলো কাহিনী বলতে বলতে বলে দিয়েছি। কেমন লাগলো একটু জানাবে। তোমরা মোটামুটি কমেন্ট প্রত্যেকেই করো, ভালো লাগছে তো। মন দিয়ে পড়ো, সিলেবাসটা যেভাবে তোমাদের শিডিউল করা হয়েছে, আমি চেষ্টা করছি পরে ভিডিওতে সিলেবাসটা একটু বলে দেবো কোন কোনগুলো বাদ গেল। ঠিক আছে, ততক্ষণ থ্যাংক ইউ।